আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ে বস্তুর উপর তাপের প্রভাব থেকে টাইপ ভিত্তিক কিছু কোশ্চেন সমাধান করছি। মিশ্রণের তাপমাত্রা বের করব। মিশ্রণের তাপমাত্রা, প্রয়োজনীয় তাপ এবং প্রসারণ সম্পর্কিত এই টাইপের কোশ্চেনগুলো আমরা সমাধান করব। এখানে দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানিতে মেশানো হলো। এটা প্রথম উদ্দীপক এবং দ্বিতীয় উদ্দীপকটা ছিল বা দৃশ্যকল্প ছিল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি ইস্পাত খণ্ডের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার। ইহাকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করার ফলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পায় 200.668 সেন্টিমিটার স্কয়ার এটা হয়। এই দুইটা দৃশ্যকল্প থেকে আমরা বেশ কয়েকটা কোশ্চেন করব। এই টাইপ ভিত্তিক কোশ্চেন অর্থাৎ এরকম টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সহজেই এই অধ্যায়ের কোশ্চেনগুলো আমরা সমাধান করতে পারবো। প্রথমেই দেখছি দৃশ্যকল্প 1 থেকে যে কোশ্চেনটা আসছে। দৃশ্যকল্প 1-এ -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর 500 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে কত তাপ প্রয়োজন হবে। অর্থাৎ প্রথম কোশ্চেনটা আমরা সমাধান করছি। -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে 0 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে এটাকে আমরা বলতে পারি বরফ কর্তৃক গৃহীত তাপ বা শুধু তাপ বলতে পারি। বরফ কর্তৃক গৃহীত তাপ। এখানে আমরা গৃহীত তাপ না বলে শুধু তাপও বলতে পারি, কিউ বলতে পারি। কেন? এখানে অন্য কোনোভাবে অন্য কারোর সাথে মিশ্রণ ঘটানো হয় নাই, মানে যুক্ত করা হয় নাই। দুইটা পদার্থ এখানে নাই, শুধু তাপ বললেই হবে। তাই কিউ ইজ ইকুয়াল টু হবে এম এস ডেল থিটা। এখন কি কি দেয়া আছে? এম দেয়া আছে 500 গ্রাম। তো 500 গ্রামকে কেজিতে নিলে হবে 0.5 কেজি, 0.5 কেজি। এবং এস মানে আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ কিন্তু না। বরফের আপেক্ষিক তাপ হলো 2100 জুল পার কেজি পার কেলভিন। 2100 জুল পার কেজি পার কেলভিন। ডেল থিটা মানে তাপমাত্রার পার্থক্য 0 -5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হবে 5। এটাকে আমরা কেলভিন বলতে পারি। ডিফারেন্স হলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন হয়ে থাকে। এবারে তাহলে আমরা এখন এখান থেকে কিউ এর মানটা বের করতে পারি। কিউ ইকুয়াল হবে এম এর মান প্রথমে নিব, লিখব 0.5, এস এর মান হলো 2100 এবং ডেল থিটার মান হলো 5। তো এখান থেকে আমরা দেখি যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পৌঁছাতে কত পরিমাণে তাপ প্রয়োজন হয় বা তাপ প্রয়োগ করতে হয়। তাহলে কত হবে? 0.5 ইন্টু হলো 2100 ইন্টু হলো 5, 0.5 ইন্টু 2100 ইন্টু হলো 5। তো এখান থেকে হচ্ছে এখানে 5250 তাপ লাগবে, 5250। তো আমরা দেখলাম যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পৌঁছাতে প্রয়োজনীয় তাপ বা তাপ দিতে হবে 5250 জুল। এবারে আমরা দেখব 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনে কী বলা আছে আমরা দেখি যে দৃশ্যকল্প 1-এ বরফটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হলে একে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কত তাপ লাগবে, প্রয়োজনীয় তাপ। আমরা জানি যে এখানে একটা সুপ্ত তাপ কাজ করে। সুপ্ত তাপ, বরফ গলনে আপেক্ষিক সুপ্ত তাপ, এটা কিউ ইজ ইকুয়াল টু হবে এম এল এফ। এখানে বরফের ভরের তো দেয়াই আছে, এম ইজ ইকুয়াল টু দেয়া আছে 0.5 কেজি এবং এল এফ মানে বরফের আপেক্ষিক সুপ্ত তাপ 3,34,000 জুল পার কেজি। তো তাহলে আমরা এম এর মান 0.5 ইন্টু হলো 3,34,000। তো এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব যে
0°C তাপমাত্রার বরফ থেকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করা। 0.5 ইন্টু 3,34,000, 3,34,000, তাহলে হচ্ছে 1,67,000 জুল, 1,67,000 জুল। তো আমরা দেখলাম যে 0°C তাপমাত্রায় যদি বরফ থাকে তাহলে 0°C তাপমাত্রা থেকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত করতে এই বরফ কর্তৃক গৃহীত তাপ বা শুধু তাপ বলতে পারি, বা যে তাপ দিতে হবে 1,67,000 জুল তাপ দিতে হবে। দৃশ্যকল্প 1-এ মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করতে হবে। আমরা 3 নম্বর কোশ্চেনটা সমাধান করছি। তো এখানে যদি আমরা একটু চার্টের মাধ্যমে দেখি যে এটাকে ধরলাম -5°C, 5 থেকে তাপ বৃদ্ধি করতে করতে 0°তে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে তাপ বৃদ্ধি করতে করতে এই পরবর্তী স্টেজে হলো এই θ°। অর্থাৎ আমরা ধরে নিলাম এই জায়গাটা হলো 30°। এখন যখন এই 500 গ্রাম বরফকে 4 কেজি পানির সাথে আমরা মিলাবো, তখন বরফ তাপ গ্রহণ করবে এবং এই পানি তাপ বর্জন করবে। ধরে নিলাম এখানে θ°C, মিশ্রণের তাপমাত্রা θ°C। ধরি মিশ্রণের তাপমাত্রা, মিশ্রণের তাপমাত্রা হলো θ°C। তাহলে এইখানে বরফ জাস্ট 3টে স্টেপে তাপ গ্রহণ করবে। প্রথমে বরফের আমরা জানি বরফ গলনের সুপ্ত তাপ, বরফের আপেক্ষিক তাপ আমরা জানি, বরফের আপেক্ষিক তাপ হলো 2100 জুল পার কেজি পার কেলভিন। আর এখানে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3,34,000 জুল পার কেজি। এবং বরফ গলিত পানি মানে পানির উত্তপ্ত পানি বা পানির আপেক্ষিক তাপ হলো 4200। এখানে পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। তো আমরা এখন দেখলাম যে আমরা ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা জানি গৃহীত তাপ সমান হলো বর্জিত তাপ। তো গৃহীত তাপ কয়টা স্টেপে তাপ গ্রহণ করবে? 3টে স্টেপে গ্রহণ করবে। -5°C থেকে 0°C পৌঁছাবে 1 নাম্বার স্টেপ। তারপরে 0°C তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত হবে, এটা 2 নাম্বার স্টেপ। এবং 3 নাম্বার স্টেপ বা থার্ড স্টেপ হবে 0°C তাপমাত্রা থেকে θ°C তাপমাত্রায় পৌঁছাবে, তার মানে এটা থার্ড স্টেপ। তো এবারে আবার পানি কর্তৃক বর্জিত তাপ, একটা স্টেপেই পানি তাপ বর্জন করে θ°C তাপমাত্রায় চলে আসবে। তো আমরা তাহলে এই Q1 এর ক্ষেত্রে সূত্র হলো m1 s del থিটা বললাম আমরা, আর Q2 এর ক্ষেত্রে হবে mLF। আমরা জানি আপেক্ষিক সুপ্ত তাপকে LF দ্বারা প্রকাশ করা হয়। আর Q3 হবে ms del থিটা, এটাকে আমরা 2 বলছি, m1 বললাম। এবারে এইখানের এই এস মানে বরফের আপেক্ষিক তাপ। তো m1 হলো 0.5 কেজি, 0.5 বরফের আপেক্ষিক তাপ হয়েছে 2100। এবং তাপমাত্রার পার্থক্য হলো জাস্ট 0° থেকে আমরা মাইনাস করব 0 -5 এটা করব, প্লাস বরফের ভর হলো 0.5 ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ হলো 3,34,000। এবারে বরফের ভর ইন্টু আপেক্ষিক তাপ মানে বরফ গলিত পানি আর কি। তো ওই বরফের যে ভর ছিল পানিতে পরিণত হলো একই তো ভর হবে, তাহলে 0.5 ইন্টু হলো আপেক্ষিক তাপ, বরফ গলিত পানির আপেক্ষিক তাপ হলো 4200। এবং তাপমাত্রার পার্থক্যটা হবে অবশ্যই θ-0, তার মানে এটাকে আমরা শুধু থিটা ইউজ করতে পারি। ইকুয়াল হবে পানি কর্তৃক বর্জিত তাপ, পানি তো 30°C তাপমাত্রা আছে, 30° থেকে পানি চলে আসবে θ°C তাপমাত্রায়। তাই পানির ক্ষেত্রে আমরা এটাকে m2 বলছি, জাস্ট পানির ক্ষেত্রে আমরা এটাকে সূত্র লিখব m2s2 বলছি ডেল থিটা, আর এটাকে আমরা s1 বলি, আর এটাও আমরা s2 বলি। তো দুই ক্ষেত্রেই, আর এখানে ডেল থিটা জাস্ট এখানে
ডেল থিটা 3 আমরা এটা বলি। তো M2 এর মান হলো 4 কেজি এবং S2 এর মান হলো 4200 এবং তাপমাত্রার পার্থক্য 30 ডিগ্রি থেকে আমরা আসবো থিটা ডিগ্রিতে চলে আসব। তো এখান থেকে এই মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যায়, তো যেটা হয় আর কি, এখান থেকে 0.5 ইন্টু 2100, 0.5 ইন্টু হলো 2100 ইন্টু হলো +5, তো এখানে 5250 প্রথম ক্ষেত্রে তাপগৃহীততা 5250 প্লাস হচ্ছে 0.5 ইন্টু 3,34,000, 3,34,000, যেটা হয় 1,67,000, 1,67,000 জুল। এবং এখান থেকে আমরা পাই 2100 থিটা, জাস্ট 0.5 ইন্টু হলো 4200 ইন্টু হলো 0.5 ইন্টু 4200 মানে 2100 হচ্ছে। এবারে আমরা এটাকে যদি 30 দিয়ে গুণ করি, প্রথমে 4 ইন্টু 4200, 4 ইন্টু 4200 ইন্টু হলো 30, তো এটা হচ্ছে মানে 5,04,000 মাইনাস হলো 16,800 থিটা। আমরা রাশিকে এক জায়গায় নিয়ে যাব, থিটাযুক্ত রাশি, তার মানে থিটাযুক্ত রাশিকে এক জায়গায় নিয়ে গেলে 2100 থিটা প্লাস হলো 16,800 থিটা ইকুয়াল, এখানে আমরা বিয়োগ করে দেব 5,04,000 মাইনাস জাস্ট বিয়োগ ফলটা হবে যেটা 1,67,000 প্লাস হচ্ছে 5,250, এটা বিয়োগ করলে হয় 1,72,250, 1,72,250, এটাকে যদি আমরা বিয়োগ করি, জাস্ট 5,04,000 থেকে 1,72,250কে যদি আমরা বাদ দিয়ে দিই, 5,04,000 থেকে 5,04,000 থেকে আমরা বাদ দিব 1,72,000, 1,72,250, 1,72,250 বাদ দিয়ে দিলে আমরা যেটা পাই, এখান থেকে আমরা 3,71,750 জুল পাই, 3,71,750 জুল পাই। জাস্ট এখান থেকে আমরা এখন দেখব থিটা এর মানটা কত হয়। 2100 প্লাস হলো 16,800, তাহলে এখান থেকে হয় 18,900 থিটা ইকুয়াল হলো 3,31,750 পাওয়া যায়। তো ফাইনালি আমরা থিটা সমান তাহলে কত পাবো, অর্থাৎ 18,900 দ্বারা যদি 3,71,750কে ভাগ করি, তাহলে আমরা মিশ্রণের তাপমাত্রা পাবো 3,71,750কে 3,71,750কে যদি আমরা 18,900 দ্বারা যদি ভাগ করি, 900 দ্বারা ভাগ করি, তাহলে আমরা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা পেয়ে যাব 3,71,750, যেটাকে আমরা ভাগ করব 18,900 দ্বারা, 17.55 ডিগ্রি সেলসিয়াস, 17.55 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে 17.55 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেনের ক্ষেত্রে দৃশ্যকল্প 1-এ পানি সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে। আমরা পানি কর্তৃক বর্জিত তাপটা আমরা বের করি। প্রথমে পানি কর্তৃক বর্জিত তাপ, পানি কর্তৃক বর্জিত তাপ, তাহলে এটাকে আমরা জাস্ট
এটাকে আমরা Q4 বলি, এম এস ডেল থিটা। এম এর মান হলো 4 কেজি, এস এর মান হলো 4200 এবং পানি জাস্ট 30 ডিগ্রি সেলসিয়াসে আসে, তার মানে 30 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যদি চলে আসে তাহলে 30 মানে 0 মানে এখানে 30ই হবে। তাহলে এখান থেকে কত হবে, আমরা কত পেয়েছিলাম 5,04,000, 5,04,000, অর্থাৎ পানি কর্তৃক বর্জিত তাপ Q4 ইকুয়াল এম এস ডেল থিটা। এম এর মান 4, জাস্ট এস এর মান 4200 এবং থিটার মান হবে জাস্ট 30 মাইনাস 0 মানে 30 মানে 5,04,000 জুল। এবারে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে বরফ কর্তৃক গৃহীত, পৌঁছাতে বরফ কর্তৃক গৃহীত তাপ এটা আমরা Q1 বলছিলাম। Q1 সমান ছিল এম, জাস্ট এটাকে এম আগে মানে জাস্ট এটাকে আমরা যদি M1 বলি তাহলে এটা এম এস ডেল থিটা ছিল। এম এর মান ছিল 0.5 মানে 500 গ্রাম, 0.5। আপেক্ষিক তাপ আমরা জানি এর আপেক্ষিক তাপ হচ্ছে 2100 এবং তাপমাত্রার পার্থক্য 0 থেকে -5 বাদ দিলে এটা 5ই হবে। তো 5 হলে এখান থেকে আমরা পেয়েছিলাম 5,250 জুল, 5,250 জুল। এবারে আমরা দেখব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হতে তাপমাত্রার বরফ হতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পৌঁছাতে গৃহীত তাপ, এটাকে Q2 বলছিলাম, MLF। এটা আমরা এম এর মান 0.5 আর এটা হলো 1 লক্ষ মানে 3,34,000। এটা আমরা পেয়েছিলাম 1,67,000 জুল, বা আমরা ক্যালকুলেটরে করে নিতে পারি 1,67,000 জুল তাপ হয় গৃহীত তাপ। বরফের ক্ষেত্রে গৃহীত তাপ এটাকে আমরা এটাকে আমরা Q3 বলি, দুইটার যোগফল, তার মানে Q1 প্লাস হলো Q2। Q1 এর মান হলো 5,250 আর হলো Q2 হলো 1,67,000। তো এখান থেকে তাহলে আমাদের তাপ কত হয় আমরা একটু দেখি যে 5,250 যোগ 1,67,000, তো এখান থেকে মোট তাপ হয় 1,72,250। তো এই তাপের Q3 এর তুলনায় Q4 এর মান অনেকটা বড়। কেন? Q3 এর মান হলো 1,72,250, এর তুলনায় 5,04,000, অর্থাৎ তাহলে বলা যায় যে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানি দ্বারা সম্পূর্ণ বরফ গলানো সম্ভব। এই যে পানি কর্তৃক বর্জিত তাপ অনেক বেশি, তাহলে সম্পূর্ণ বরফ গলানো সম্ভব। এবার কোশ্চেনটা দেখি, দৃশ্যকল্প 2 থেকে কোশ্চেনটা আমাদের সমাধান করতে হবে। দৃশ্যকল্প 2 এ যেটা বলা আছে 5 নম্বর কোশ্চেনে, ইস্পাতের পাতের ক্ষেত্র প্রসারণ সহগ। আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল জানি A2 মাইনাস A1 বাই হলো A1 ইন্টু T2 মাইনাস T1। তো এখানে আমাদের A2 কত আছে, A2 জাস্ট এখানে তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কত হলো 200 ইন্টু 668 সেন্টিমিটার স্কয়ার এটা হলো, এবং প্রাথমিক ক্ষেত্রফল হলো 200 সেন্টিমিটার স্কয়ার। আর এখানে তাপমাত্রা T2 মাইনাস T1 পার্থক্য যেটা হবে, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইস্পাতের খণ্ডকে আমরা 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইস্পাতের খণ্ডকে আমরা 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। তাহলে এখান থেকে আমরা 120 থেকে আমরা 20 বাদ দেব, তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো A2 এর মান হলো 200.668 মাইনাস 200 ভাগ করতে হবে 200 ইন্টু হলো
এটা দ্বারা। তো উপরে আমাদের কিন্তু 0.668 হয় আর নিচে হয় 2 × 10⁴। তো এখান থেকে আমরা পেয়ে যাব যে কত হয় আমাদের এই ক্ষেত্র প্রসারণ সহ। 0.668কে আমরা ভাগ করব 2 × 10⁴ দ্বারা, 2 × 10⁴ দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে রেজাল্ট চলে আসে 3.34 × 10⁻5 পার কেলভিন, অর্থাৎ এখানে ক্ষেত্রফলের এককে কাটা যায়, এই জন্য আমরা কিন্তু সেন্টিমিটারকে আমরা মিটারেও নেই। এবারে আমরা দেখব লাস্ট কোশ্চেন, জাস্ট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখি কি বলা আছে, যে দৃশ্যকল্প 2-এ ইস্পাতের আয়তন প্রসারণ সহগ নির্ণয় করতে বলা আছে। আমরা জানি 2 গামা = 3 বিটা, তো গামা ইকুয়াল হবে তাহলে 3 বিটা বাই হলো 2। এখান থেকে আমরা যদি এই বিটা এর মানটা ইউজ করি, বিটা এর মান হলো 3.34 × 10⁻5, যেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে আয়তন প্রসারণ সহগ কত হয়, 3 × 3.34 3 × 3.34 × 10⁻5, 3 × 3.34 × 10⁻5, এটাকে আমরা ভাগ করব 2 দ্বারা। তো রেজাল্ট আসে 5.01 × 10⁻5। এটা আয়তন প্রসারণ সহগ, এটাও ইনভার্স কেলভিন হয়, বা পার কেলভিন বলতে পারি আমরা। তো এইভাবে আমরা যদি প্যাটার্ন ধরে অঙ্কগুলো করি, তাহলে এই অধ্যায়ের খুব কম কোশ্চেন সমাধান করেই আমরা কিন্তু পরিপূর্ণ প্রিপারেশন নিতে পারবো।